আমি সামনের দিকে তাকিয়ে দেখছি পাগলিটা আমার বাড়ির উঠোনের কাছটায় দাঁড়িয়ে আছে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে চারপাশে। আমি তার দিকে তাকিয়ে বললাম, আরে তুমি ওখানে দাঁড়িয়ে ভিজছো কেন? আমার বাড়িতে এসো, বারান্দার কাছটায় উঠে দাঁড়াও। এখানে তো তোমার কোনো অসুবিধা হবে না, ঠান্ডা লেগে যাবে তো। আমার ঠান্ডা বান্ডা লাগে না, তোকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তুই যা 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 যা, ঘরে যা, ঘরে যা, ভয় পাবি তো নাহলে। যা যা যা, আজ তো আবার শনিবার, যা যা, ঘরে যা। পাগলির মুখে এমন একটা অদ্ভুত কথা শুনে আমি কিন্তু বেশ ভয় পেলাম। হঠাৎ করে সে ভয়ের কথা বলল কেন? তার পরনের কাপড়টা বেশ ময়লা, এখানে ওখানে ছিঁড়ে গেছে। তাকে আমি দিনের বেলাতেও বেশ কয়েকবার দেখেছি, কিন্তু দিনের বেলা সে কখনোই ওই ডোবার কাছের গাছতলা ছাড়া অন্য কোথাও যেত না। খেতে দিলে খেত না। তবে তবে হ্যাঁ, পাগলিকে কখনো কাউকে তাড়া করতে দেখিনি বা কারোর উপর চিৎকার করতেও দেখিনি। সে কথা বলতো নিজের সঙ্গে। অনেকেই বলতো সে নাকি অনেক কিছু দেখতে পায়। এমন মনে হয় যেন অন্ধকার নামলেই গাছের তলায় কাদের সঙ্গে যেন সে কথা বলে। কথাগুলো অনেকের কাছে শুনেছি, আমার বউয়ের কাছেও একদিন শুনেছিলাম। কিন্তু সেদিন বৃষ্টির মাঝে উঠোনের কাছে দাঁড়িয়ে যেন সত্যি সত্যি মনে হলো যে সে কার সঙ্গে যেন কথা বলছে। ঠিক দেখতে পেলাম ওই বৃষ্টি পড়ছে, তার মধ্যে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। আমি হারিকেনটা হাতে নিয়ে বারান্দার কাছে দাঁড়িয়ে আছি, আর তার মধ্যেই পেছনের দিকে তাকিয়ে দেখি সে কাকে যেন ফিসফিস করে কিছু বলছে। আরে কি হলো, ওখানে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছো? আরে বারান্দায় উঠে এসো। তুই চলে যা এখান থেকে। তোর বাড়ির আশেপাশে ওরা অনেকদিন ধরে এসেছে রে, অনেকদিন ধরে এসেছে। আমি তো অনেকদিন ধরেই দেখেছি তো অনেকদিন ধরে। কিন্তু আজ তোকে একা পেয়ে ওরা না তোর ঘরে ঢোকার চেষ্টা করছিল রে। হ্যাঁ রে, তুই তাই তো আমি ওদের আটকাতে তোর এখানে চলে এসেছি। চলে যা বলছি এখান থেকে, চলে যা। আমি থাকতে ওর কোনো ক্ষতি করতে পারবি না তোরা। যা বলছি, যা। বুঝতে পারলাম সত্যি সত্যি সে পাগল না হলে বৃষ্টির মধ্যে উঠোনের কাছে দাঁড়িয়ে একা একা কেউ কথা বলতে পারে না। আমি হারিকেনটা নিয়ে পেছনের দিকে সরে আসতে যাব, এমন সময় একটা অদ্ভুত দৃশ্য দেখে বুকের ভেতর রক্তহীন হয়ে গেল। বৃষ্টির মধ্যে অদৃশ্য কিছু একটায় ধাক্কা খেয়ে পাগলির শরীরটা যেন ছিটকে এসে পড়ল আমার বারান্দার কাছটায়। সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখি তার মুখ থেকে গলগল করে রক্ত বেরিয়ে আসছে। কিন্তু এমন কিছু নেই যাতে এমন ব্যাপার হতে পারে। তাছাড়া তার হাতেও কোনো অস্ত্র কিংবা কমপক্ষে ওই পাথর পর্যন্তও নেই। তাহলে এমন করে হঠাৎ সে ছিটকে গেলই বা কি করে, আর তার এমন লাগলো কি করে? আমি হুড়মুড় করে বারান্দা থেকে নিচের দিকে নেমে তার গায়ে হাত রাখতে যাব, এমন সময় চোখ চলে গেল বাড়ির উঠোনের দিকটায়, আর দেখি সেইখানটায় দাঁড়িয়ে আছে কালো রঙের একটা ছায়া শরীর। অদ্ভুত তাকে দেখতে, আর তার দিকে তাকিয়ে আমি ভয়ে কেঁপে উঠলাম আরও একটা কারণে, তার দুটো কালো চোখ দেখে। হ্যাঁ, আপনারা বলতেই পারেন যে অন্ধকারের মধ্যে আমি তার চোখ দেখলাম কি করে, কিংবা এতক্ষণ ধরে সেই যে পাগলির সঙ্গে আমি কথা বলছিলাম তাকে এত ভালো করে দেখার তো কথা নয়। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, গোটা আকাশ মেঘে কালো হয়ে আছে, কোথাও আলোর চিহ্ন মাত্র নেই, সামান্য হ্যারিকেনের আলো। কিন্তু কি করে যে আমি দেখেছিলাম তা আমি নিজেও জানি না। তারপরেই আসল ব্যাপারটা ঘটল। সেই পাগলির শরীরটা আমার চোখের সামনে আবার হাওয়ায় ভাসতে ভাসতে ছিটকে গেল উঠোনের মাঝখানে। সে চিৎকার করে বলল, মনে রাখিস ওই শনি মঙ্গলবার রাতের বেলা ঘর থেকে একদম বাইরে পা রাখবি না।
যতদিন না তোর বউ বাড়ি ফিরে আসছে ততদিন একদম একদম বাড়ির বাইরে পা রাখবি না। হ্যাঁ, তুই ওদের আটকাতে পারবি না, একা আটকাতে পারবি না, তোর বউ ওদের আটকাতে পারবে। দেখতে দেখতে সে যেন অন্ধকারে কোথাও একটা মিলিয়ে গেল। দুই একবার তার গলা থেকে তীব্র চিৎকার শুনতে পেলাম, কিন্তু কি হচ্ছে আমার চারপাশে কিছুই বুঝতে পারলাম না। বারান্দার কাছে কতক্ষণ যে চুপ করে দাঁড়িয়েছিলাম তাও মনে নেই। হঠাৎ সম্বিত ফিরতে দেখলাম বৃষ্টি কমে এসেছে। মনে হলো এতক্ষণ ধরে যা দেখে চলেছিলাম তার সবটাই মিথ্যে, আসলে কিছুই হয়নি। আমি যা দেখেছি তার সব কিছুই ভুল দেখেছি। কিন্তু এতটা ভুল কি করে হয়? এত বড় ভুল! তাছাড়া আমার বারান্দার কাছে দাঁড়িয়ে একটু আগেও আমি সেই পাগলিকে পড়ে থাকতে দেখেছিলাম আমার চোখের সামনে। ভুল হতে পারে না। বৃষ্টি থেমে গিয়েছিল, তাই বারান্দা থেকে উঠোনে পা রাখতে যাব, সঙ্গে সঙ্গে সেই পাগলির বলা কথাটা মনে পড়ে গেল। খবরদার বলছি, শনি মঙ্গলবার রাতে একদম বাড়ির বাইরে ঘর থেকে বেরোবি না। হ্যাঁ, যতদিন না তোর বউ বাড়ি ফিরে আসছে বাড়ির বাইরে একদম বেরোবি না। বাড়ির বাইরে বেরোবি না, একদম বেরোবি না। কি যে হলো, মনে হলো তার কথা শোনা দরকার। এর আগে পাগলিকে অনেকবার দেখেছি, কিন্তু আজ তাকে অন্যরকম ভাবে দেখেছি, আর তার কথাটাকে ফেলতে ইচ্ছে হলো না। তাই ঘর থেকে বাইরে বেরোলাম না। হ্যারিকেনটা নিয়ে বারান্দার কাছে বেশ কিছুক্ষণ বসে থাকতে থাকতে মনে হলো চারপাশে অন্ধকারের মধ্যে কারা যেন ভিড় করেছে, কিন্তু কোনো একটা কারণে তারা বারান্দার কাছে উঠে আসতে পারছে না। রাতে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। সমস্ত কিছুই হয়তো ঠিক হয়ে গিয়েছিল। যদি এত বড় একটা দুর্ঘটনা না ঘটে যেত, তবে তারপরেও গোটা ব্যাপারটা আমি ভুলে যেতাম। হঠাৎ করে কাল রাতে যে ঘটনাটা ঘটে গেল, তারপরে আপনার কাছে আসা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। তোমার সমস্ত কথাই বুঝলাম, কিন্তু সমস্যাটা হলো এই সমস্ত কিছু আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। তাই নতুন করে এসব, বুঝতেই তো পারছো, কোনো কিছুর অভ্যাস নেই তখন তোমার কোনো সাহায্য করতে পারবো কি? দেখুন ঠাকুরমশাই, আপনি আমায় সাহায্য করতে পারবেন কি পারবেন না তা আমি জানি না। আমার চেয়ে ভালো আপনিই বলতে পারবেন। তবে আপনার কথা আমি আগে শুনেছি। এমন এক সমস্যায় একবার যতীন ঘোষাল পড়েছিল, তখন আপনি তাকে সাহায্য করেছিলেন, তাই আপনার কাছে আমি এসেছি। তারানাথ একবার বাইরের দিকে তাকিয়ে দেখল। আজ আমরা সকাল সকাল তার কাছেই এসেছি। সকালে যখন ঘর থেকে বাইরে পা রেখেছি তখন বেশ বৃষ্টি পড়ছে। কিশোরী এসে পৌঁছতেই আর দেরি করিনি। বর্ষাতি গায়ে চাপিয়ে আমিও বেরিয়ে পড়েছি। পুজোর পরে এই সময়টা বৃষ্টিপাত খুব একটা হয় না, কিন্তু এবারে খবরের কাগজে আর রেডিওতে কোথায় যেন একটা ঘূর্ণাবর্তের কথা শুনেছিলাম। এমনকি মঠ লেনের কাছে এসে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেতে খেতেও রেডিওতে শুনতে পেলাম বলছে, আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত নিম্নচাপের কারণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রেডিওর খবর শুনে কিশোরী হেসে উঠল। আবহাওয়া দপ্তর যখন বলেছে ঝড় বৃষ্টি হবে, তখন কোনো চিন্তাই করো না, এসব কিচ্ছু হবে না। আরে আজ রবিবার, ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়ার দিন ভাই, তুমি এসব নিয়ে কোনো চিন্তাই করো না। আরে চিন্তা করবো না বললে তো হয় না। তাছাড়া অফিসের একটা কাজে আমায় দুদিন পরেই বেরোতে হবে। এবারে পুরুলিয়া যেতে হবে। সেইখানে অফিসের কি একটা কাজের জন্য জমি দেখাশোনা চলছে। তুমি তো জানোই এই সমস্ত কাজে অফিস থেকে আমায় পাঠায়।
আর ভরসাও করে। তাহলে তো চিন্তার বিষয়। এমন আবহাওয়ার মধ্যে তুমি এখান থেকে পুরুলিয়া যাবে, বাড়িতে বউঠান চিন্তা করবেন, তারপর তোমারও তো সমস্যাও হবে নাকি। চায়ের কাপে একটা লম্বা চুমুক দিয়ে আমরা এক প্যাকেট পাসিং শো কিনে নিয়ে বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। বাড়ির কাছে আসতেই দেখে তারানাথ যেন গলা তুলে কি বলছে, কাউকে গভীরভাবে যেন কিছু একটা বুঝিয়ে দিচ্ছে। আমরা উঠোনের কাছটায় যখন পা রেখেছি ততক্ষণে বৃষ্টি সামান্য ধরে এসেছে, তবে ঝিরিঝিরি হয়ে পড়ছে। আমাদের দেখতে পেয়ে তারানাথ সামনে বসা লোকটাকে একবার থামতে বলে আমাদের হাতের ইশারায় তক্তপোষের কাছে গিয়ে বসতে বলল। আর সেই তখন থেকে এখনো পর্যন্ত তক্তপোষের কাছে বসে আমরা শুনে চলেছি তারানাথের সামনে বসে থাকা মধ্যবয়স্ক, মাথার মাঝে সামান্য টাক, গায়ে দামি কাপড়, গায়ের রং চাপা আর একটু মোটা চেহারার লোকটির কথা। দেখুন, আপনি যদি বলেন সাহায্য করবেন না কিংবা করতে পারবেন না, তাহলে তো আর কিছুই করার নেই। হয়তো আমার স্ত্রী যেভাবে কয়েকদিন আগে এমন দুর্ঘটনায় মারা গেছে, সেভাবে আমাদেরও মৃত্যু হবে। কেউ কিছু জানতেও পারবে না, বুঝতেও পারবে না। এতক্ষণ পরে তারানাথের মুখে একটা চিন্তার ছাপ ফুটে উঠল। আমরা খুব বেশি দূরে নেই, তাই সমস্ত কথা শুনতেই পাচ্ছি, বুঝতে পারছি, কিন্তু কোনো কথা বলছি না। সে কি হয়েছে তোমার স্ত্রীর? ঠিক জানি না। বাপের বাড়ি থেকে ফিরে আসার কয়েকদিন পর থেকেই সে কেমন অদ্ভুত আচরণ করত। আমায় খুলে কিছুই বলতো না, তবে বুঝতে পারতাম সে কিছু একটা ভাবছে বা কিছু একটা করছে। সেই পাগলির কথা আমার বারবার মনে পড়ত। সেই পাগলিও তো বলেছিল আমার বউ থাকতে আমার কোনো ক্ষতি হবে না। তারপরে একদিন রাতের বেলা বাড়ির উঠোনের মধ্যে বউটাকে মরে পড়ে থাকতে দেখলাম। বিশ্বাস করবেন না ঠাকুরমশাই। লোকটা আরও কিছু হয়তো বলতো, তার আগেই তার কথা থেমে গেল। বোধহয় আবেগের বশেই গলা থেকে আর কোনো কথা বেরোলো না। তারানাথের মুখে চিন্তার ভাঁজ ফুটে উঠল। এবার কেমন যেন অন্যরকম গলাতেই সে বলল, তার মানে তুমি বলতে চাইছো সেই পাগলির কথা ঠিক, এবং তোমার বউ এমন কিছু একটা বুঝতে পেরেছিল যার জন্য তাকে মরতে হয়েছে, আর এই সমস্ত কিছুর পেছনে এমন কোনো শক্তি রয়েছে যা আসলেই স্বাভাবিক নয়। আমার বউ যে ভীষণ ভয় পেয়ে মরেছে তা তার চোখ দেখলেই বোঝা যেত। দুটো চোখ বিস্ফারিত হয়ে আছে, যেন কোনো কিছু দেখে প্রচণ্ড ভয় পেয়েছে, অথচ শরীরে আঘাতের চিহ্ন মাত্র নেই। এমনকি ডাক্তার পর্যন্ত দেখে বলেছিল যে হার্ট ফেল করে মারা গেছে। তার মানে বিপদ যেটা রয়েছে সেটা নেহাতি কম নয়। তুমি একটা কাজ করো, আজকে তো রবিবার, এই মঙ্গলবারটা তুমি সাবধানে থেকো। পাগলি যখন সে কথা বলেছে তখন সেটা তো মানতেই হবে। আমি কাল কিংবা পরশু তোমার বাড়িতে যাওয়ার চেষ্টা করব, আজ কিছুতেই হবে না। শুধু মঙ্গলবার শনিবার কেন, আমি কোনো দিনই অন্ধকারের পর ঘরের বাইরে থাকছি না। তবুও রাতের বেলা যেন মনে হচ্ছে ঘরের আশেপাশে উঠোনে কারা যেন ঘুরে বেড়ায়। আপনি আসুন ঠাকুরমশাই, আপনি মঙ্গলবারেই আসুন, কিন্তু এত দেরি করবেন না যে আপনার আশাতে আর কোনো কাজই না হয়। লোকটা উঠে পড়ল। তারানাথকে প্রণাম জানিয়ে আমাদের উদ্দেশ্যে নমস্কার করে সে বেরিয়ে পড়ল। তারানাথ তক্তপোষে এসে বসে একটা বড় দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমরা এত সকাল সকাল এসে পড়লে, কি ব্যাপার বলো তো? ইচ্ছে হয়েছে তাই চলে এলাম। তাছাড়া আকাশের অবস্থা ভালো না, কিন্তু সেই সব কথা থাক।
যে লোকটা বসেছিল সে কে, আর কি হয়েছে বলুন তো? মোটামুটি সবই তো শুনতে পেয়েছ, তবুও তোমাদের বোঝার জন্যে বলে রাখি, এই রতন বিশ্বাসের বাড়িতে কিছু একটা সমস্যা হয়েছে। সম্প্রতি সে একটা বাড়ি কিনেছে। বাড়ির চারপাশে বেশ বড় উঠোন। বাড়িটা একটি অঞ্চলের একটু ভেতরের দিকে। এখান থেকে যেতে বেশ সময় লাগবে। সেই বাড়িতে যাবার পর থেকেই নাকি রাত্রেবেলা অদ্ভুত কিছু পরিবর্তন হয়। সে সমস্ত কথা সে যখন বলছিল তখন তোমরা আসোনি। রতনের কাঠের ব্যবসা আছে। সে দিনের বেশিরভাগ সময় বাইরেই থাকে। বাড়ি ফিরতে ফিরতে তার সন্ধে হয়ে যায়। ওই বাড়িতে যাওয়ার পর থেকেই তার মনে হতো তার স্ত্রী একা একা থাকতে ভালোবাসে। আর ওই এলাকায় একটি পাগলি ছিল। সেই পাগলিটি রতনকে নাকি বারবার সাবধান করে দিত যে কিছু একটা হবে। রতনের সেই পাগলির প্রতি সামান্য দয়া হতো। আর তারপর একদিন রতনের স্ত্রী দুর্গা বাপের বাড়িতে যায়। তারপরে সেই রাত্রে রতন দেখা পায় সেই পাগলির। তবে আশ্চর্যের কথা, এরপর থেকে সেই পাগলিকে আর দেখা যায়নি। তার মানে আমরা যেটা ভাবছি আপনিও সেটা ভাবছেন, কিন্তু আমার তো মনে হয় সেদিন রাতেই পাগলির কোনো বড় ক্ষতি হয়েছিল। হতে পারে ওই রতনের স্ত্রীকে যারা মেরেছে তারাই হয়তো পাগলিকে মেরেছে। তার মৃতদেহটা খুঁজে পাওয়া যায়নি। আর এটাও হতে পারে যে ওই রতন নামের লোকটারও বড় বিপদ রয়েছে। কিন্তু আজ থেকে অনেক বছর আগে তারানাথ তান্ত্রিকের কাছে যে ক্ষমতা ছিল, ঠাকুর মশাইয়ের কাছে সে ক্ষমতা আছে? আপনি কি পারবেন ওই রতন নামের লোকটাকে বিপদ থেকে বাঁচাতে? তোমাদের কাছে মিথ্যে কথা বলবো না। এখন আমার কাছে তেমন কোনো ক্ষমতাই নেই। আর ক্ষমতা কি বা ছিল আমার কাছে? যা পেয়েছিলাম মধুসুন্দরী দেবী আর মাতু পাগলির কাছ থেকেই তো পেয়েছিলাম। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, যে পাগলি এতদিন ধরে ওই এলাকায় ছিল সে হঠাৎ উধাও হয়ে গেল কেন? ব্যাপারটা কি? আমার মনে হয় সমস্ত কিছুই আপনি জানতে পারবেন, তবে তার জন্য আপনাকে রতন নামের লোকটার বাড়িতে যেতে হবে। সমস্ত কিছু দেখতে হবে, তার আগে কিছু বোঝা যাবে না। কাল একবার ঘুরে আসুন না। কিন্তু আপনি তো রতন নামের লোকটাকে কিছুই বললেন না। আপনি ওর বাড়িতে যাবেন কিভাবে? রতনকে কাল সকালে একবার খোঁজ নিতে বলেছি। কাল সকালে যদি মনে হয় তাহলে একবার যাব, গিয়ে রতনের বাড়ি থেকে ঘুরে আসব। তবে চিন্তা করো না, তোমরা সামনের রোববার যখন আসবে তখন তোমাদের সেই সমস্ত কথাই বলবো। তবে আজ কিছুই বলতে ভালো লাগছে না। সকাল সকাল রতনের মুখে এমন কথা শুনে মনটা কেমন যেন হয়ে গেল। কথাটা মিথ্যে নয়। একটা লোক সম্প্রতি তার স্ত্রীকে হারিয়েছে, তাছাড়া এমন সমস্যার মধ্যে রয়েছে যাতে তারানাথের কাছে এসে তাকে নিয়ে যেতে হয়। সত্যিই তার সময় খারাপ যাচ্ছে। এমনকি কিশোরী যে প্রত্যেক কথার বিরুদ্ধে কথা বলতে পারে, সেও কেমন যেন চুপ করে গিয়েছিল। বোধহয় রুক্ষ মানুষগুলোর ভেতরে মনুষ্যত্ব বোধ একটু বেশিই থাকে, যেগুলো তারা প্রকাশ করতে পারে না সহজে। কিশোরীকে দেখে মাঝে মাঝে বুঝতে পারি কিশোরী এমন একটা চরিত্র যাকে সহজে বোঝা যায় না। মাঝে মাঝে মনে হয় তার কথা বড্ড রুক্ষ, সে কথায় কেউ আঘাত পেতে পারে। আবার মাঝে মাঝে সেই কিশোরীকেই আমি এমন সুরে কথা বলতে দেখেছি যা আমি চেষ্টা করলেও কখনো পারবো না। কিশোরী বলল, আজ আমরা না এলেই হয়তো আপনি তার সঙ্গে যেতে পারতেন, কিন্তু এখন তো কিছুই করার নেই। সেই লোক তো আসবে আবার কালকে। কিন্তু ঠাকুর মশাই, এত দূর এমন বৃষ্টির মধ্যে এসে চুপ করে বসে থাকবো, এটা তো ভালো লাগবে না। আপনার যেমন মনে হয় তেমন কোনো একটা গল্প বলুন। তারানাথের মুখটা কেমন যেন বিমর্ষ হয়েছিল।
কিশোরীর এই কথায় সে মুখে রং ফিরলেও হাসি ফিরল না। বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল তারানাথ। এমনকি সামনে রাখা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেটও বার করল না। আমাদের মনও কেমন ভারাক্রান্ত হয়ে রইল। আকাশের কালো মেঘের মতো যেন আমাদের মনের মাঝেও কোথাও একটা কালো দুঃখের মেঘ জমতে শুরু করেছিল। আসলে দুঃখ জিনিসটাকে আমরা যতটা সহজ বলে মনে করি, আসলে ব্যাপারটা ততটা সহজ নয়। দুঃখ সুখের চেয়েও বড় জটিল। সুখ যত সহজে অর্জন করা যায়, তত সহজেই বিলীন হয়ে যায়। দুঃখ একবার অর্জন হলে বিলীন হতে অনেক বেশি সময় লাগে। এই যে রতন নামের লোকটা, তার দুঃখ কি আদৌ কোনোদিন ঘুচবে? এই দেখো, তোমরা আমার কাছে এসেছো একটু গল্প শুনবে, একটু মন খুলে আনন্দ করবে, আর তোমাদের এখানে আমি কেমন সব কথা বলছি। আচ্ছা, চুপ করে বসো, তোমাদের একটা গল্পই বলি। রতনের কাছে পাগলির কথা শুনে আরো এক পাগলির কথা মনে পড়ে গেল। মাথু পাগলি? আরে মাতু পাগলির কথা হবে কেন? মাতু পাগলি তো আর পাগলি ছিল না, সে ছিল এক উচ্চ স্তরের সাধিকা। সে এমন কিছু জানতো যা সচরাচর অন্য কেউ জানে না। মাতু পাগলির কথা আমি অনেক উচ্চ স্তরের সাধকের কাছে বলতে তারা পর্যন্ত অবাক হয়েছে। তারা মাতু পাগলির মতো উচ্চ স্তরের সাধিকার সাক্ষাৎ পাওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি তাকে খুঁজে পেয়েছিলাম। তবে এমনই একবার এক পাগলির সঙ্গে দেখা হয়েছিল। এক নয়, দুই। একসঙ্গে দুই পাগলের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। তবে সে ঘটনা মাতু পাগলির ঘটনার মতো না হলেও সেটাও মনে রেখেছি আমি। মাতু পাগলি যে কে তা আমি শেষে বুঝতে পেরেছিলাম, কিন্তু সেই দুই পাগলি কে সেটা আমি কখনোই বুঝতে পারিনি। কথাগুলো বলতে বলতে তারানাথ আকাশের দিকে তাকিয়ে রইল। বৃষ্টিটা আবার কমে এসেছে। একটা গল্প আস্তে আস্তে জড়িয়ে উঠছে, আর সেটা বুঝতে পেরে আমি আর কিশোরী কোনো কথা বললাম না। তারানাথ আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবতে লাগলো, আর তারপর বলল, অনেক বছর আগের কথা। মধুসুন্দরী দেবীর সঙ্গে তখন সাক্ষাৎ হয়নি, তার আগের কথা। একবার ঘুরতে ঘুরতে পুরুলিয়ার কাছে একটা গ্রামে গিয়ে পৌঁছেছি। গ্রামে যে সময় আমি প্রবেশ করেছি তখন বিকেল পেরিয়ে সন্ধে হতে শুরু করেছে। পশ্চিম আকাশে সূর্য একটু আগেই আমার চোখের সামনে মিলিয়ে গেছে। কালো একটা অন্ধকার গোটা আকাশটা ছেয়ে ফেলতে ফেলতে মাটির দিকেও নেমে আসতে শুরু করেছে। এমন সময় সেই গ্রামের শেষ প্রান্তে বিস্তৃত মাঠের কাছে আমি পা রাখলাম। সর্বনাশ! এই মাঠ পেরিয়ে যেতে হবে নাকি? আজ সকাল থেকে হাঁটছি, কিন্তু কোথাও কিছু খুঁজে পেলাম না। একটা গৃহস্থের বাড়িতে যে কিছুক্ষণের জন্য বিশ্রাম নেব, সেটাও পেলাম না। নদীর জল আর গাছের ছায়া। আজ রাতে যদি কারোর বাড়িতে আশ্রয় না পাই, তাহলে... মনে মনে এই সব ভাবতে ভাবতে এগিয়ে চলেছি। মাঠের কাছে আসতেই অতীত স্মৃতিতে বেশ কিছু অদ্ভুত কথা মনে পড়ে গেল। তবে সেগুলোকে এক পাশে সরিয়ে রেখে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। যতই হেঁটে যাই ততই মনে হয় মাঠ অনেক বড়, কিন্তু বেশি দূর এগোতে হলো না। বেশ খানিকটা হাঁটার পরেই বুঝতে পারলাম যে না, মাঠটা হঠাৎ করে শেষ হয়ে গেছে। একটু দূরে সন্ধ্যের অল্প আলোতে যেন কয়েকটা বাড়িঘরের অবয়ব দেখা যাচ্ছে। আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি করে গ্রামে ঢুকে প্রথমে যে বাড়িটা চোখে পড়ল সেই বাড়ির কাছেই চলে গেলাম।
দেখি দাওয়ার কাছে একটা হ্যারিকেন জ্বালিয়ে কে যেন একটা পুঁথি পড়ে চলেছে। আমি এগিয়ে গিয়ে হাত জোড় করে দাঁড়িয়ে বললাম, আমি একজন পথিক, পথে বড় ক্লান্ত হয়ে পড়েছি। যদি সামান্য জল আর কিছুক্ষণের জন্য বিশ্রাম পাই, আমি একটু পরেই বেরিয়ে পড়ব, আপনাদের বিরক্ত করব না। কি বলছেন ঠাকুর মশাই? অতিথি হলো নারায়ণের মতো, আপনি ভব ঘুরে যাযাবর, তাছাড়া একজন সাধক, আপনাকে আদর করতে না পারলে আমাদের অকল্যাণ হবে। কই গো, শুনছ? তাড়াতাড়ি এসো। আরে দেখো আমাদের কি ভাগ্য, আমাদের বাড়িতে ঠাকুর মশাই এসেছেন। যে আমায় তার বাড়িতে আশ্রয় দিয়েছিল তার নাম জগন্নাথ। জগন্নাথের বাড়িতে তার স্ত্রী ছিল মৃন্ময়ী। পরে শুনেছিলাম জগন্নাথের এক ছেলে, ছেলের বউ এবং তাদের একটি মেয়েও আছে, কিন্তু তারা তখন গ্রামে ছিল না। সে রাতে জগন্নাথের স্ত্রীর হাতের রান্না খেয়ে বড় ভালো লাগলো। অনেক দিন পর বেশ ভালো রান্না খেলাম। খাওয়া দাওয়া শেষ করে জগন্নাথের সঙ্গে তার বাড়ির দাওয়ার কাছে বসলাম। তখন সন্ধে পেরিয়ে রাত হতে শুরু করেছে। এ কথা ও কথার পর জগন্নাথ বলল, ঠাকুর মশাই, আপনি তো একজন সাধক, তাছাড়া অনন্ত সাধনা তো করেছেন। আমাদের এই গ্রামের পাশের গ্রামের শেষে একটা বড় মাঠের মতো জায়গা আছে। শুনেছি একসময় সেখানে শ্মশান ছিল, কিন্তু এখন সেখানে আর কেউ মরা পোড়াতে যায় না। সেখানে দুই পাগলি এসে অনেক দিন হলো থাকতে শুরু করেছে। অনেকে তাদের পাগলি বলে মনে করলেও অনেকে মনে করে তারা পাগলি নয়। একবার সেই গ্রামের ওই মাঠের কাছ থেকে আসার সময় তাদের মধ্যে একজনের দেখা আমি পেয়েছিলাম। জগন্নাথ সে ব্যাপারে অনেক কিছুই বলল। কথাগুলো শুনতে শুনতে আমিও অবাক হয়ে যাচ্ছিলাম। দুই পাগলি একসাথে সেখানে থাকে, কিন্তু কেন? আর জগন্নাথের হঠাৎ বা কেন মনে হলো ওরা পাগলি নয়? আমি বুঝতে পারছি, যাদের সবাই পাগলি বলে মনে করে তাদের হঠাৎ আমি এমন কথা বললাম কেন সেটাই আপনি ভাবছেন। কিন্তু একদিন রাতে ওই জঙ্গলের পথ দিয়ে আসার সময় আমি একটা দৃশ্য দেখতে পেয়েছিলাম, তাই আপনাকে বললাম সেই কথা। তোমার কথায় সেই দুই পাগলিকে দেখার জন্যে আমি এমনিতেই যাব। আর তাছাড়া আমার গোটা জীবনে এমন এক পাগলির কথা আমি মনে রাখব যে আমার জীবনকে অনেক পরিবর্তন করে দিয়েছিল। সমস্ত পাগল কিংবা পাগলি যাদের বাইরে থেকে দেখে মনে হয় তারা আসলেই যে তেমন হয় না সে কথা আমিও জানি, কিন্তু তোমার কথা শোনার পর আমার বড় কৌতূহল হচ্ছে। আমি একজন পুরোহিত, আমার নাম জগন্নাথ চক্রবর্তী। এই গ্রাম আর পাশের গ্রামের বেশ কিছু যজমানের বাড়িতে আমি পুজো আর্চা করে থাকি। সেদিন ছিল শনিবার। পাশের গ্রামের এক বাড়িতে কালী মায়ের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। তার পুজো করে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে তারপর ফিরতে ফিরতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল। যে গ্রামে গিয়েছিলাম সেটা পাশের গ্রাম নয়, তারও পাশের গ্রাম। সেখান থেকে আমাদের গ্রামের দিকে আসতেই হাঁটা পথে প্রায় ঘন্টা দেড়েক সময় লাগে। সেই গ্রাম থেকে প্রায় আধ ঘন্টা মতো হেঁটে পাশের গ্রামে ঢুকেছি। সেই জঙ্গলের পাশে মাঠের পরিত্যক্ত শ্মশানের পাশ দিয়ে রাস্তা। নিজের মতো হেঁটে হেঁটে আসছি। আকাশের এক পাশে কালো মেঘ জমে রয়েছে,
চাঁদ আকাশে রয়েছে বটে, তবে তার আলো খুব একটা বেশি নয়। সেদিন অমাবস্যা ছিল না, তবে শনিবারের কোনো একটা তিথি ছিল। হ্যাঁ হ্যাঁ, সেই তিথিতে কালী পুজো হয় না, কিন্তু তাদের কোনো এক স্বপ্নাদেশ কিংবা ওই অন্য কিছু ছিল হয়তো, তাই তারা ওই তিথিতে ওই তারিখেই কালী মায়ের প্রতিষ্ঠা করেছিল। হ্যাঁ, সে যাই হোক, তাদের ওখান থেকে ফিরে আসার সময় মাঠের কাছে এসে পরিত্যক্ত শ্মশানের কাছাকাছি জঙ্গলের কাছে এসেছি। এমন সময় জঙ্গলের দিক থেকে কার যেন অদ্ভুত গলা শুনতে পেলাম। কতবার বলেছি এই সময় যেন এখান থেকে কেউ না যায়। তাহলে কে কে যাচ্ছে এই পথ দিয়ে? আমি কি করে জানবো? হ্যাঁ, আমি কি করে জানবো? এই সময় তো এখান থেকে কারো যাওয়ার কথা নয়। হ্যাঁ, কারোর তো এই সময় যাওয়ার কথা নয়। এই এই তোরা যা যা, দেখছি এবার যা, এখান থেকে যা যা। এই পথে ওই পথে কে যায় দেখে আয়, দেখি ওই পথে কে যায়। কথাগুলো আমি শুনতে পাচ্ছি, তবে অনেক দূর থেকে। যেন মনে হচ্ছে অনেকটা দূর থেকে কেউ কথাগুলো বলছে, আর সেই কথাগুলো ভাসতে ভাসতে আমার কানে এসে লাগছে। চারপাশে তাকিয়ে কোথাও কাউকে দেখতে পেলাম না, অথচ যত স্পষ্টভাবে কথাগুলো শুনেছি তাতে আমার থেকে মাত্র 2 হাতের মধ্যে দাঁড়িয়ে কথা না বললে তা শোনা যাবে না। আমি চারপাশে তাকিয়ে দেখে অবাক হলাম, কে কথাগুলো বলল। আর ঠিক তখনই আমার মাথার উপর থেকে একসাথে কতগুলো কালো কাক ডানা ঝাপটিয়ে উড়ে উড়ে চলে গেল দূরে কোথাও। আবারে মিথ্যে বলবো না, এক মুহূর্তের জন্য চমকে উঠেছিলাম। তারপরে নিজেকে সামলে নিয়ে সামনের দিকে এগোতে যাব, এমন সময় দেখি পিছন থেকে কে যেন হাঁটতে হাঁটতে আমার দিকে এগিয়ে আসছে। ও বাবা গো, ওরে বাবা! প্রথমে মনে করলাম আমার মতো কেউ হয়তো এই পথে ফিরছে, কিন্তু সে অনেকটা দূরে এসে থমকে দাঁড়িয়ে পড়ল, আর সামনে এলো না। একটা রক্ত জল করা হাসির শব্দের সঙ্গে সঙ্গে কেউ যেন আমায় গম্ভীরভাবে নির্দেশ দিল। কিরে, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? চলে যা, চলে যা ওখান থেকে। যা যা, এক্ষুনি যা, এক্ষুনি যা বলছি, না হলে কিন্তু তোর সর্বনাশ হবে। তার গলার মধ্যে কি যেন একটা ছিল, কেমন যেন অদ্ভুত ভয়ঙ্কর গলা। আর তার সঙ্গে সঙ্গে দুজনে একসাথে এসে উঠল। ওরে বাবারে, পিছনে সেই কালো ছায়াটার দিকে একবার তাকালাম, তারপরে কি মনে হতে সামনের দিকে এক পা করে হাঁটছি, আর দেখি কালো ছায়াটা আমার পেছন পেছন আসছে। ভয়ে আতঙ্কে দ্রুত সামনের দিকে হাঁটতে লাগলাম। বেশ খানিকটা এসেছি, এমন সময় নিজের অজান্তে চোখ চলে গেল বাঁ দিকের সেই পরিত্যক্ত শ্মশানের মতো জায়গাটায়। দেখি বেশ খানিকটা দূরে একটা ফাঁকা জায়গায় গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে সেই 2 পাগলি। বেশ খানিকটা দূরে, অথচ এত দূর থেকেও যেন মনে হলো ওরা সেখান থেকে আমার দিকেই তাকিয়ে আছে। তাদের চোখের উজ্জ্বল দৃষ্টি এত দূর থেকেও আমি যেন দেখতে পাচ্ছি, যেন
তাদের দুজনের মুখে সে কি রাগ! আজ এই সময় এখানে এসে পড়া আমার মোটেই ঠিক হয়নি। আর দেরি করতে পারলাম না, দ্রুত সেই স্থান ছেড়ে সামনের দিকে এগিয়ে এলাম। সেই পরিত্যক্ত শ্মশানের জায়গাটা পেরিয়ে আবার পাশের গ্রামের কাছে ঢুকে গেছি। মনে হলো সবকিছু যেন আগের মতোই হয়ে গেছে। সেই কালো ছায়াটাকে আর দেখতে পেলাম না। একটু আগে আমার সঙ্গে যা হলো তার কোনো কারণ বার করতে পারছি না। এমন সময় কে যেন শান্ত গলায় বলল, রাগ করিস না, করিস না। আসলে এই সময় তুই যদি এখানে থাকতি না, তাহলে বিপদটা তোরই হতো। ওরা সব সময় শান্ত হয়ে থাকে না রে, থাকে না। চলে যা, চলে যা। রাতের আধারে এই শ্মশানের আশেপাশে কখনো আসিস না। আমি আবার চারপাশে তাকিয়ে দেখলাম কোথাও কেউ নেই। আরো 2 পা এগিয়ে গিয়েছি। একটা বড় গাছ গ্রামের পথের এক পাশে দাঁড়িয়ে আছে। একটা লম্বা ডাল পথের দিকে নেমে এসেছে। সেই ডালের দিকে তাকাতেই দেখি সেই গাছের ওপরে পা ঝুলিয়ে বসে রয়েছে সেই 2 পাগলির মধ্যে একজন। আমি তো ততক্ষণে ভয়ে প্রায় আধমরা হয়ে গেছি। এই রাতে কি হতে চলেছে আমার সাথে? আমি কাঁপা কাঁপা গলায় হাত জোর করে বললাম, আমায় ছেড়ে দাও, আমি তো তোমাদের কিছু করিনি। তোমরা যা বলেছ আমি তো তাই শুনেছি। বোকা ছেলের কাণ্ড দেখো, কাণ্ড দেখো বোকা ছেলে। ওরে বোকা, তোর ক্ষতি করার জন্য আমি এখানে আসিনি রে। শ্মশানের পাশের পথ দিয়ে রাতের বেলা একদম যাবি না, একদম যাবি না। যখন তখন ওখানে যেতে আছে, হ্যাঁ, যখন তখন ওখানে যেতে আছে। ওখানে অনেক কিছু আছে। ওরা যদি তোর ক্ষতি করতো, তাই তো ওখান থেকে তাড়াতাড়ি তোকে চলে যেতে বললাম। দেখলি না ওরা তোর পিছু নিয়েছিল তো। তাই তো আমি ওদেরকে পাঠিয়ে দিলাম। আমি ওদের পাঠিয়ে দিলাম তো তোর চারপাশে একবার ঘুরে দেখে আসার জন্য ওদেরকে পাঠিয়ে দিলাম। চলে যা, সামনে চুপচাপ হেঁটে চলে যা। একবারও পেছনের দিকে একদম ঘুরে তাকাবি না। পেছনের দিকে ঘুরে তাকাবার মতো সাহস আমার সেই রাতে আর হয়নি। কোনো রকমে সেই জায়গাটা পেরিয়ে গ্রামে ঢুকে যজমানের বাড়িতে সেই রাতটা কাটিয়ে দিয়েছিলাম। তাকে বলেছিলাম শরীর একটু অসুস্থ হয়ে পড়েছে, আসল কথা তাকে বলিনি। পরদিন সেই 2 পাগলির ব্যাপারে জিজ্ঞাসা করতেই ওরা কেমন হেসে উঠে বলেছিল ওরা 2জন পাগলি শ্মশানে থাকে, এখানে ওখানে ঘুরে বেড়ায়, কি খায়, কোথায় যায়, কোনো কিছুই কেউ জানে না। কিন্তু আমার মনে হয়েছিল ওরা 2জন আসলে কোনো সাধারণ পাগলি নয়, তা অন্য কিছু। এক টানা জগন্নাথ বলে চলল। তার কথার মধ্যে একটা ব্যাপার বুঝতে পারছিলাম। সেই রাতে সে যা যা দেখেছে তার সমস্ত কিছু সম্পর্কে তার কোনো সন্দেহ নেই। সে নিশ্চিত সে যা দেখেছে সব কিছু সত্যি। তাকে আরো প্রশ্ন করে দেখলাম, কিন্তু বুঝতে পারলাম সে আমায় অতিরিক্ত কিছু বলছে না। সে কিন্তু শ্মশানের ভেতরের কথা একবারও কিছু বলছে না। শুধুমাত্র দূর থেকে অদ্ভুত কোনো উপায়ে
সেই গাছের কাছে দুই পাগলিকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। তাছাড়া মাথার উপর থেকে উড়ে যাওয়া কাকের দল আর সেই ছায়া মূর্তি। সবার শেষে গাছের ওপর এসে বসে থাকা সেই পাগলি তাকে সাবধান করে দিয়েছিল। সে চাইলেই আরো বাড়িয়ে আমায় অনেক কিছুই বলতে পারত। আমাকে ভয় দেখানোর জন্য তার কথাতে অনেক কিছুই মেশাতে পারত, কিন্তু সে তা করেনি। তাই তার কথায় আমি বিশ্বাস করলাম। বিশ্বাস করলেন? তার মানে আপনি সেই শ্মশানে গিয়ে দেখেছিলেন আসলে সেখানে কি হচ্ছে? তোমরা তো জানোই, কোনো ব্যাপারে জানলে সেটা শেষ না দেখা পর্যন্ত আমার কিছুতেই ভালো লাগে না। সেই রাতটা জগন্নাথের বাড়িতেই কাটিয়ে দিলাম। পরদিন সকালে জগন্নাথের অনেক বারণ না শুনেও আমি বেরিয়ে পড়লাম সেই পরিত্যক্ত শ্মশানটা দেখার উদ্দেশ্যে। জগন্নাথ যখন বুঝতে পারল আমি তার কথা শুনব না, তখন সে বলল, আপনি ওখানে যেতে চাইছেন, যান, আপনাকে আমি আটকাতে পারবো না। কিন্তু হ্যাঁ, ওইখান থেকে ফিরে কিন্তু আপনাকে অন্তত একবার আমার সঙ্গে দেখা করতে হবে। ওই শ্মশানে আসলে ওরা দুজন কারা, এই ব্যাপারে আমার জানার কৌতূহল কবে থেকে, কিন্তু সাহস নেই। ঠাকুরমশাই, আপনি কিন্তু আমায় একটু জানাবেন। হ্যাঁ। সকালের দিকে গ্রাম থেকে বেরিয়ে পড়লাম। পাশের গ্রামে পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গেল, কারণ সকাল বললেও বেরোতে একটু সময় লেগে গিয়েছিল। তাছাড়া জগন্নাথ গ্রামের এখানে ওখানে ঘুরিয়ে দেখাতে নিয়ে গেল, কারণ সে বলেছিল অন্ধকার নামার আগে তেমন কিছুই হবে না। দিনের বেলা গেলে ওই পাগলিদের সহজে খুঁজে পাওয়া যায় না। তা প্রায় মাঝ দুপুরের দিকে পাশের গ্রামের সেই পরিত্যক্ত শ্মশানের কাছে গিয়ে যখন পৌঁছলাম, তখন একটু অবাকই হলাম। মাঠ বেশ বড়, মাঠের চারপাশে ঝোপ জঙ্গল মতো গজিয়ে উঠেছে। এখানে ওখানে ছোট বড় গাছের সারি আর ছোট ছোট ঝোপ চারপাশ থেকে যেন সমস্ত জায়গাটাকে ঘিরে রেখেছে। গ্রামের রাস্তাটা চলে গেছে মাঠের এক পাশ থেকে, আর তার পাশেই মাঠে প্রবেশ করার একটা বড় পথ। সেই পথ ধরে একটু সামনে এগিয়ে যেতে বড় গাছটা চোখে পড়ল। একটা তেঁতুল গাছ, অনেক পুরনো আর অনেক বড়। এই গাছের তলাতেই তাহলে জগন্নাথ ওদের দুজনকে দেখতে পেয়েছিল, সেটা বুঝলাম। গাছটা যে অনেক পুরানো তা ভালোভাবে বোঝা যায়। এখানে ওখানে ছড়িয়ে থাকা অনেক দিন আগের পুরনো মাটির হাঁড়ির টুকরো, ছোট ছোট সাদা হাড় কঙ্কালের টুকরো ছড়িয়ে রয়েছে এখানে ওখানে। খুব বেশি নয়, তবে একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায়। আমি বেশ খানিকক্ষণ এখানে ওখানে ঘুরে কাউকে দেখতে পেলাম না। যত দূর চোখ যায় সবুজ মাঠ, জঙ্গল আর নীলচে আকাশ ছাড়া আর কিছুই নেই। অপেক্ষা করতে করতে সেই তেঁতুল গাছের তলায় গিয়ে বসেছি। হেলান দিয়ে জগন্নাথের বলা কথাগুলো ভাবতে ভাবতে কখন যেন চোখ লেগে এসেছিল। ঘুমটা ভাঙল একটা গলার স্বরে। একটা তীব্র বাজখাই গলায় কেউ যেন চিৎকার করে বলছে, এই এই কে রে তুই? তোর সাহস তো কম নয় বেটা, তুই আমাদের জায়গাতে এসে এমন ভাবে জুড়ে বসেছিস। ছাতা রেখেছিস? ছাতা? হ্যাঁ, ছাতা রেখেছিস? ওই ছাতা দিয়ে পিটিয়ে এখান থেকে তাড়াবো। চলে যা, চলে যা এখান থেকে। ওটা আমার বসার জায়গা। যা, যা, চলে যা, চলে যা।
এমন চিৎকার চেঁচামেচিতে ধর ধর করে ঘুম থেকে উঠে পড়লাম। দেখি আমার সামনে দাঁড়িয়ে রয়েছে সেই দুই পাগলি। মাথার চুলে কতদিন আগে যে জট পড়েছে তা ভালোভাবে বোঝা যায় না। গোটা শরীরে ধুলো বালি কাদা মাখা। আর শুধু তাই নয়, গালের কাছে কপালের কাছে এমনকি হাতের এখানে ওখানে ঘা ধক ধক করছে। শরীর থেকে যেন পোকা বেরিয়ে আসবে এক্ষুনি। মাছি ভন ভন করছে। একটা অদ্ভুত পচা গন্ধ বেরিয়ে আসছে ওদের দুজনের শরীর থেকে। তাদের শরীরে একটা সাদা রঙের কাপড় ময়লাটে হয়ে জড়িয়ে রয়েছে কোনো রকমে, আর কিছু নেই। তাতে শরীরের অর্ধেকটুকুই যেন ঢাকা পড়েছে। তবে সেদিকে তাদের খেয়াল নেই। একজনের হাতে একটা বড় মাটির ঢেলা, অন্যজনের হাতে লম্বা লাঠি। তাই দিয়ে আমায় তারা শাসিয়ে চলেছে। ও আচ্ছা আচ্ছা, এটা তোমাদের থাকার জায়গা? আসলে আমি একজন ভবঘুরে লোক, ঘুরতে ঘুরতে এখানে এসে পড়েছি, কিছু মনে করো না। এই নাও, তোমাদের জায়গা আমি ছেড়ে দিলাম। তবে শুনেছি এখানে নাকি দুই তান্ত্রিক থাকে, তারা কোথায়? আমি আসন ছেড়ে দেওয়ায় তারা বেশ খুশি হয়েছিল। দুজনে পাশাপাশি গাদাগাদি করে বসে একজন বলল, তান্ত্রিক? কিন্তু কিন্তু এখানে তো কোনো তান্ত্রিক থাকে না। আমি তো কোনো তান্ত্রিকের থাকার কথা শুনিনি। এই এই তুই শুনেছিস নাকি? শুনেছিস তুই? দুজনের কথা বলা চলতে লাগলো। তবে কেউ যে এখানে তান্ত্রিকের থাকার কথা শুনেনি তা বোঝা গেল। তাদের সঙ্গে আরো অনেকক্ষণ কথা বললাম, কিন্তু তারা বেশ ভালোভাবে কথা বলল। তাদের কথার মধ্যে এমন কিছুই নেই যে তারা বিরক্ত হচ্ছে কিংবা আমায় সন্দেহ করছে। তারা বেশ ভালোভাবে কথা বলল, আমার কথাও জানতে চাইল। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করছিলাম, কথা বলতে বলতে ওরা বারবার তেঁতুল গাছের উপরের দিকে দেখছিল। মনে প্রশ্ন জাগল যে তেঁতুল গাছের ওপরে আবার কি আছে। এক সময় বললাম, বীরভূমের কাছে একবার মাতু পাগলির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। তাকেও প্রথমে এমনই মনে হয়েছিল, তোমাদের মতো। কিন্তু পরে বুঝতে পেরেছিলাম তার ক্ষমতা অনেক। তোমরাও যে তেমন কেউ তা কিন্তু আমি বুঝতে পেরেছি। তাই শুধু শুধু আমার কাছে মিথ্যে কথা বলে লুকিয়ে কোনো লাভ হবে না। তারা দুজনে একবার মুখ চাওয়াচাওয়ি করল। তারপর আমার দিকে তাকিয়ে হি হি করে হাসতে হাসতে একজন বলল, তুই তুই কিসের কথা বলছিস? হ্যাঁ, কিসের কথা বলছিস? চলে যা, চলে যা এখান থেকে, চলে যা বলছি। এখানে আমার আমার থাকার জায়গা, কাউকে থাকতে দেব না। অনেকক্ষণ থেকেছিস, যা যা না। খালি থাকতে গেলে পয়সা দিতে হবে। দিবি পয়সা? দিবি 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 দিবি? আরে আরে বেটা, পয়সা দিবি না? হ্যাঁ হারামজাদা। সে আরো কিছু কটু কথা বলেছিল। সে সমস্ত কথা তোমাদের বলা যাবে না। সে সমস্ত কথা শুনলে আমার জায়গায় অন্য কেউ হলে নিশ্চয়ই রেগে উঠত কিংবা সেখান থেকে চলে যেত। কিন্তু আমি জানি এটা সহজ কাজ নয়, তাই সময় তো লাগবে। তাই আমি তাদের আশেপাশেই রইলাম। দুজনে মিলে আমায় অনেক কিছু বলল, ভালোভাবে খারাপভাবে বোঝাবার চেষ্টা করতে লাগলো। কিন্তু আমি তো কিছুতেই বুঝবো না। দেখতে দেখতে দুপুর পেরিয়ে বিকেল হলো। সন্ধে পর্যন্ত তেঁতুল গাছের একটা জায়গায় চুপ করে বসে রইলাম। সন্ধে পেরিয়ে একটু রাত বাড়তেই তাদের মধ্যে একজন উঠে এলো আমার কাছে। শান্ত গলায় বলল, কেন এসেছিস এখানে? কেন এসেছিস? কেন কেন? কি চাস তুই? কি চাস?
কিছুই চাই না, শুধু তোমরা কারা তা জানতে চাই, তোমাদের আসল রূপ দেখতে চাই। তাছাড়া তোমাদের সঙ্গে তন্ত্র সাধনা নিয়ে সামান্য আলাপ আলোচনা করতে চাই। এছাড়া আমি আর কিছুই চাই না। ততক্ষণে তার পাশে এসে দাঁড়িয়েছে আরও এক পাগলি। এবার আমার কথায় দুজন হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, রূপ দেখবি, আমার রূপ দেখবি, রূপ দেখবি। আমার রূপ দেখলে না তুই তা সহ্য করতে পারবি না রে। আমরা কোনো মানুষ নই, আমাদের রূপ অন্য। সেই রূপ বোঝার ক্ষমতা তোর নেই। আমি তারানাথ। আমি অনেক কিছু দেখেছি এর আগে। তোমাদের রূপ দেখলে আমি বুঝতে না পারলেও ভয় পাব না। চিন্তা করো না, তবে তোমাদের সেই রূপ দর্শন না করে আমি এখান থেকে যাব না। দেরি করিস না, করিস না, করিস না। এক্ষুনি ওরা সবাই চলে আসবে। তুই বুঝতে পারছিস না, কিচ্ছু বুঝতে পারছিস না তুই। ওরা কাউকে পছন্দ করে না। ওরা একবার চলে এলে তুই বিপদে পড়বি, বিপদে পড়বি তুই। চলে যা। তাহলে তোমরা আমায় বলো যে তোমরা আসলে কারা। তোমাদের আসল রূপ দেখাও, তাহলে আমি এখান থেকে চলে যাব। আমি তো তোমাদের কোনো ক্ষতি করছি না, তোমরাও আমার কোনো ক্ষতি করবে না, তাহলেই হলো। এইভাবে ওদের সঙ্গে বাক বিতণ্ডা চলতে লাগলো। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওরা অসংলগ্ন কথা বলেছে, অদ্ভুতভাবে মাটিতে গড়াগড়ি খেয়েছে, নিজের হাত দিয়ে নিজের মাথার চুল টেনে ছেঁড়া থেকে গোটা শরীরে আঁচড় কাটা পর্যন্ত করেছে। তারাই এখন কেমন যেন শান্ত হয়ে গিয়েছিল। একজন বারবার গাছের দিকে তাকিয়ে দেখছিল, আর অন্যজন বিড়বিড় করে কিছু একটা যেন বলে যাচ্ছিল। ঠিক তখনই গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকা সেই পাগলি এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে থাকা পাগলির কানে কিছু একটা বলল। তারপর সে বলল, তোকে আমরা সমস্ত কিছুই দেখাতে পারি, তবে একটা শর্ত আছে। যতক্ষণ না পর্যন্ত আমরা বলবো ততক্ষণ কিন্তু তুই বাইরে বেরোতে পারবি না। তোর মধ্যে যে কিছু একটা আছে সেটা তোকে প্রথম দেখেই বুঝতে পেরেছিলাম। যদি তুই আমাদের কথা মতো কাজ করতে পারিস, পরীক্ষায় পাশ করতে পারিস, তাহলে তোকে আমরা আমাদের কথা বলবো। আমি মনে মনে ভাবলাম, পরীক্ষার কি হবে? এমন পরীক্ষায় আমি ঠিক পাশ করতে পারবো? তাদের আসল রূপও দেখতে পারবো? মনে মনে এমনটা স্থির করে তাদেরকে সম্মতি জানাতে ওদের মধ্যে একজন মাটি থেকে খানিকটা ধুলো তুলে নিল। তারপর আমার শরীরে সেগুলো স্পর্শ না করে আমার চারপাশে একবার ঘুরিয়ে দিল মাত্র। তারপর সেই ধুলোটা পেছনের দিকে ফেলে দিল। আমি কিছুই বুঝতে পারলাম না। তাদের মধ্যে একজন তেঁতুল গাছ থেকে বেশ খানিকটা দূরে একটা বড় ঝোপের কাছে আমায় নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে এলো। আমিও চুপ করে সেখানে বসে রয়েছি, অপেক্ষা করছি কখন কি হয় তার জন্য। দেখতে দেখতে চারপাশের কালো অন্ধকার নেমে আসতে লাগলো। একটানা এতটা কথা বলে তারানাথ চুপ করতে কিশোরী বলে উঠল, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারলাম না। দুপুর থেকে সন্ধ্যের আগে পর্যন্ত তারা আপনাকে অদ্ভুত কথা বলে সেখান থেকে তাড়াতে চাইল। তাহলে অন্ধকার নামার পরে এমন কি হলো যে তারা আপনাকে সেখান থেকে না তাড়িয়ে তারা আপনাকে লুকিয়ে ফেলার ব্যবস্থা করতে লাগলো? আসলে রাতের বেলা কিছুদিন ধরে সেই শ্মশানে কিছু যে একটা হচ্ছিল তা আমি বুঝতে পারছিলাম। শুধু ওরাই নয়, অন্ধকার নামার পর সেই শ্মশানে আরো অনেক কিছুই আসত। মনে আছে, জগন্নাথ যখন ভয় পেয়েছিল তখন সে শুধু সেই দুই পাগলিকে ছাড়াও আরো অনেক কিছুকে দেখেছিল, এবং তাদের মধ্যে একজন তাকে বলেছিল
ওরা আসলে জগন্নাথের বিপদ হতো, তাই ওরা জগন্নাথকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। এর দুটো অর্থ হয়। প্রথম অর্থ, ওরা জগন্নাথের কোনো ক্ষতি করতে চায়নি, অথচ যারা আসবে তারা জগন্নাথের ক্ষতি চাইলেই করতে পারত। আর না হলে ওরা চায়নি জগন্নাথ শ্মশানের ভেতরে প্রবেশ করে এমন কিছু দেখতে পাক যা ওরা আসলে লোকচক্ষুর আড়ালে রাখতে চাইছে। তাই অন্ধকার নামার পরে ওরা আমায় সেখান থেকে তাড়াবার মতো সময় জোগাড় করে উঠতে পারছিল না, তাই আমায় ঝোপের কাছে লুকিয়ে থাকতে বলল। আমিও লুকিয়েছিলাম। দেখতে দেখতে অন্ধকার নেমে আসতে লাগলো। চাঁদের আলোয় চারপাশটা বেশ খোলাভাবেই দেখা যায়। ঠান্ডা হাওয়া ঝোপের মধ্যে থাকা আমাকেও যেন মাঝে মাঝে কাঁপিয়ে দিয়ে যাচ্ছিল। তবে আমি অপেক্ষা করে আছি কি হবে তা দেখার জন্য। আর তারপরেই একটা চাপা হাসির শব্দ শুনতে পেলাম। প্রথমে কে হাসছে বুঝতে পারলাম না, কিন্তু হাসির শব্দ কোথা থেকে আসছে সেটা বোঝা যাচ্ছে। তেঁতুল গাছের দিকে তাকিয়ে দেখি তেঁতুল গাছটা অল্প অল্প নড়তে শুরু করেছে। আর তারপরে সামনে তাকিয়ে দেখি একটু আগে আমি যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক সেইখানে মাটির তলা থেকে বেরিয়ে আসছে একটা হাত। তারপর সেই হাতটা আস্তে আস্তে উপরে উঠে এলো। সেই হাতে লম্বা নখ। হাতটা আরো অনেকটা বেরিয়ে আসতেই তার সঙ্গে সঙ্গে শরীরটাকেও দেখা গেল। কিন্তু এমন বিভৎস মূর্তি আমি এর আগে খুব কমই দেখেছি। তার শরীরটা মানুষের মতো বলে মনে হতে পারে, তবে তার মুখ মোটেও মানুষের মতো নয়। অদ্ভুত সেই মূর্তির জিভ আর মুখটা আমি ভালোভাবে দেখতে পেলাম না। মাটির তলা থেকে সে সম্পূর্ণরূপে বেরিয়ে এসে সেই তেঁতুল গাছের দিকে তাকাতেই আরও একটা ব্যাপার আমি বুঝতে পারলাম। তার শরীরটা যেন আস্তে আস্তে বড় হতে শুরু করেছে। তার গোটা শরীর বড় হতে হতে প্রায় তাল গাছের উচ্চতায় চলে এলো। সে একটা হাত বাড়িয়ে দিল সেই তেঁতুল গাছের দিকে, আর ঠিক তখনই তেঁতুল গাছের উপর থেকে নেমে এলো সেই দুই পাগলি। তাদের পরনের কাপড় এখন কেমন বদলে গেছে। তাদের কাপড় ভালোভাবে বোঝা যায় না। তাদের শরীর যেন কালো কুচকুচে হয়ে গেছে, শুধু মুখটাই ভালোভাবে বোঝা যায়। অদ্ভুত কিছু কথা ভেসে আসতে লাগলো সেই দিক থেকে, কিন্তু সেই কথা বোঝার মতো ক্ষমতা আমার নেই। আমি ঝোপের মধ্যে ঠায় চুপ করে বসে একভাবে তাকিয়ে দেখে চলেছি। একটু আগে মাটির তলা থেকে বেরিয়ে আসা সেই ভীষণ দর্শন দৈত্যের মতো মূর্তিটার দিকে। সেই দুই পাগলি যেন শূন্যে ভর করে তার দুই হাতের ওপরে নেমে এসেছিল। এখন তারা এগিয়ে গেল তার কাঁধের কাছে। তারপর যেন কোথাও একটা যেতে হবে এমনভাবে সেই দৈত্য মতো, যেটা পেছনের দিকে ঘুরে একটু একটু করে এগোতে লাগলো। আমি সেই দিকে তাকিয়েছিলাম, তাই কখন যে মাটির তলা থেকে আরো অদ্ভুত কিছু জীব বেরিয়ে এসেছে সেটা বুঝতে পারিনি। তবে এটা বুঝতে পারলাম মাটির তলায় এই স্থান কোনোভাবে পরিবর্তিত হয়েছে। এখানে পা রেখে ব্যাপারটা আমি একটু ধারণা করতে পেরেছিলাম বটে, তবে এতটা বেশি কিছু হবে তা কিন্তু আমি ভাবিনি। এই জীব আর তার সঙ্গে মাটির তলা থেকে বেরিয়ে আসা ছোট ছোট খানিকটা শেয়ালের মতো অথচ তার থেকে একটু বড় জীবগুলোকে আমি চিনতে পারলাম না। ওরা না আসা পর্যন্ত সত্যি সত্যি আমার এখান থেকে বাইরে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু ওই দৈত্যাকার জীবটাকে আপনি দেখতে পেলেন
আর বাকি যে শিয়ালের মতো অদ্ভুত কিছু মাটির তলা থেকে বেরিয়ে এসেছিল তাদের আপনি চিনতে পারলেন না। কিন্তু আপনি তো এই তন্ত্রমন্ত্রের ব্যাপারে অনেক কিছুই জানেন। তারা যে আমাদের সঙ্গে চলতে থাকা পাশের সমান্তরাল জগৎ থেকে এখানে এসেছে সেটা বুঝতে পারছিলাম। এটাও বুঝতে পারছিলাম ওই দুই পাগলি সারা দিন পাগলির রূপ নিয়ে এখানে থাকলেও আসলে রাতের বেলা তারা অন্য কিছুতে পরিণত হয়। তখন এই পৃথিবীর সঙ্গে সেই পৃথিবীর একটা যোগাযোগ স্থাপন করে ফেলে ওরা। তারপর সেখান থেকে ওরা বেরিয়ে আসে। তার মানে জগন্নাথের দেখা সেই কালো ছায়ামূর্তি আর মাথার উপর থেকে উড়ে যাওয়া সেই কাক সমস্ত কিছুই এমন কিছুরই অংশ ছিল। খুব সম্ভবত। তা না হলে জগন্নাথ এত সহজে ভয় পাওয়ার মতো ছেলে নয় বলেই আমার মনে হয়। কিন্তু আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। চুপ করে বসে আছি। ওরা হাঁটতে হাঁটতে ঝোপ জঙ্গল ভেঙে গাছ সরিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। ঝোপ থেকে বাইরে বেরোতে যাব এমন সময় কানের কাছে শুনতে পেলাম কে যেন বলল, খবরদার, এখন বাইরে বেরিয়ে এলে তুমি প্রাণে বাঁচবে না। কিন্তু যদি প্রাণে বাঁচতে চাও তাহলে এমন কাজ করো না, করো না, করো না। কিন্তু আমায় যে জানতেই হবে আসলে এখানে কি হচ্ছে। আর তাছাড়া আমি বাইরে বেরোলে আমার দেহবন্ধন করা আছে, ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। দেহবন্ধন? দেহবন্ধন তোমাদের জন্য চলে, আমাদের জন্য চলে না। তুমি এখনো একটা ব্যাপার ভালো করে বুঝতে পারছো না। সে কথা তোমায় পরে বোঝানো যাবে। একবার আকাশের দিকে তাকিয়ে দেখো তো। আমি আকাশের দিকে তাকালাম। জীবনে সবচেয়ে বেশি যে কয়েকবার অবাক হয়েছিলাম তেমন ভাবেই এবার অবাক হয়ে দেখলাম আকাশে পাশাপাশি দুটো চাঁদ দেখা যাচ্ছে। সেই চাঁদের আলোয় আবার মাটির দিকে তাকাতে দেখলাম কোথায় সেই তেঁতুল গাছ, কোথায় সেই মাঠ, কোথায় সেই ঝোপ জঙ্গল, শ্মশান, শিয়ালের দল, সেই দৈত্য। কোথাও কিচ্ছু নেই। চারপাশ ফাঁকা, একটা বিস্তৃত জায়গা, আর তার চারপাশে কালো কালো ছায়া শরীরের মতো কারা যেন ঘুরে বেড়াচ্ছে। দুটো চাঁদের আলোয় চারপাশটা ভরে গেল। সেই চাঁদের আলোয় মাঝে মাঝে কারা যেন শূন্যে ভাসতে ভাসতে এখান থেকে ওখানে চলে যাচ্ছে। তাদের আমি দেখতে পাচ্ছি না, ওরা আমার থেকে বেশ খানিকটা দূরে, কিন্তু বুঝতে পারছি চারপাশে যারা রয়েছে তারা কেউই মানুষ নয়। কিন্তু ব্যাপারটা কি করে হলো? আমি তো ছিলাম গ্রামের শ্মশানের পাশে একটা ঝোপের কাছে, তাহলে সেখান থেকে এইখানে এলাম কি করে? কিরে এবার বুঝতে পেরেছিস তো আমার ক্ষমতা? হ্যাঁ, আমি চাইলে তোকে এইখানেই সারা জীবন ধরে বন্দি করে রাখতে পারি। তুই তো একটা রাতের মধ্যেই বন্দি হয়ে যাবি, এখান থেকে কোথাও যেতে পারবি না। কিন্তু আমি তো তা করব না। তোদের দুনিয়ার মানুষের যে তোকে প্রয়োজন, তোর এখনো অনেক কাজ বাকি আছে। তুই এখান থেকে চলে যা, যা 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 যা, চলে যা এখান থেকে, চলে যা। তবে সাবধান, কখনোই শ্মশানে আমাদের কাছে আসবি না। বিশেষ করে রাতের অন্ধকারে এই শ্মশানে আসবি না। যতজনকে পারবি সে কথা বারণ করে দিবি, বুঝেছিস? বুঝেছিস তো? বারণ করে দিবি। হ্যাঁ, আমি ততক্ষণে অবাক হয়ে চারপাশে তাকাচ্ছি। সেই বিভৎস মূর্তিগুলো তখন যেন দল বেঁধে আমাকে উদ্দেশ্য করে আমার দিকে ছুটে আসছে। একটু আগে যে গলায় কথাটা শুনতে পাচ্ছিলাম সেই কথাটা চারপাশে গম গম করছে, অথচ আমার চারপাশে কোথাও কেউ নেই। আমার যেন মনে হচ্ছিল কোথাও একটা ভুল হচ্ছে, আমি কিছু ভুল দেখছি।
কালো কালো ছায়াগুলো ততক্ষণে অনেকটা কাছে এসে পড়েছে। মাথার উপর দিয়ে ঠিক কাকের মতো কতগুলো ছায়া এক পাশ থেকে অন্য পাশে উড়ে গেল। আমি তাড়াতাড়ি মাটি থেকে উঠতে যাব, এমন সময় কিসে যেন একটা হোঁচট খেয়ে ছিটকে গিয়ে পড়লাম সামনে। মুখ থুবড়ে পড়েছিলাম। কোনো রকমে উঠে সামনে তাকাতে দেখি দিনের আলোয় শ্মশানের মাটি দেখা যাচ্ছে। তাড়াতাড়ি উঠে বসতে দেখি এক পাশে মাটির উপরে সেই দুই পাগলি বসে নিজেদের মধ্যে ঝগড়া করে চলেছে। অবাক হয়ে গেলাম, কি হলো ব্যাপারটা? একটু আগে আমি ছিলাম কোনো একটা অজানা জায়গায়, সেখানে স্থলপথে আর আকাশপথে কারা যেন আমার দিকে এগিয়ে আসছিল। তাহলে এইখানে এলাম কি করে? তাদের মধ্যে একজন বলল, এই এই তুই যাবি না, আমি যাব। আমি আগে গাছে উঠবো, তারপরে তুই উঠবি। মনে নেই সেদিন গাছ থেকে পড়ে গিয়ে ঠ্যাং ভেঙে ফেলেছিলি? কিছু দেই না, কিছু দেই না। আমি আগে গাছে উঠবো, আমি আগে গাছে উঠবো। তুই না, আমি উঠবো। তারা গাছে ওঠা নিয়ে ঝগড়া করছে, কিন্তু আমার মাথার ভেতর সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে। যদি সেই অদৃশ্য অদ্ভুত জগতের দেহটাও মিথ্যে হয়, তাহলেও তো আমি রাতের বেলায় ঝোপের কাছে বসেছিলাম সেই দুই পাগলির কথা শুনে। তাহলে উঠে এগিয়ে গেলাম সামনের দিকে। তাদের উদ্দেশ্য করে বললাম, কি হচ্ছে বলো তো? কেন তোমরা এসব করছো? আমি জানি আমি যা দেখেছি তার সবকিছু স্বপ্ন, সত্যি নয়। তারা আমায় এমনভাবে এড়িয়ে গেল যেন আমি সেখানে নেই। ওরা দুজনেই রয়েছে, দুজনে একসাথে কথা বলে চলেছে, কিন্তু আমাকে তারা কিছু বলছেই না। আমি আরেকটু এগিয়ে গেলাম সামনের দিকে। ওদের দুজনের দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাব, এমন সময় মাথার ভেতরটা কেমন যেন ঘুরে উঠল। মুহূর্তের জন্যে চোখটা বন্ধ হয়ে গেল। তারপর চোখ খুলে সামনের দিকে তাকিয়ে যেটা দেখতে পেয়েছিলাম, সেই দৃশ্য আমি জীবনে কখনো ভুলব না। আমি দেখলাম আমার সামনে রয়েছে একটা মস্ত বড় মাথা। তার লাল দুটো চোখ এত বড় যেন তার চোখের ভেতর আমার গোটা শরীরটা ঢুকে পড়তে পারবে। তার কালো কুচকুচে শরীর থেকে ভেসে আসছে বিভৎস একটা গন্ধ। তার সাদা ঝকঝকে বড় বড় দাঁতের সারি। সে কিন্তু আমার দিকে তাকিয়ে রয়েছে। তার দুই কাঁধের পাশে বসে রয়েছে সেই দুই পাগলি। তাদের গোটা শরীরে এখন কালো কুচকুচে পোশাক। তাদের চোখের দৃষ্টি কেমন যেন কালচে। আমি নিচের দিকে তাকাতেই বুঝতে পারলাম সেই দৈত্যাকৃতি বড় জীবটির হাতের ওপরে আমি দাঁড়িয়ে রয়েছি। আমায় এমন ভাবে ভয় পেতে দেখে তারা দুজনে একসাথে হেসে উঠল। তার মধ্যে একজন বলল, আমাদের ব্যাপারে তুই কোনো কিছুই জানতে পারবি না, তুই কোনো কিছু বুঝতেও পারবি না। আমরা চাইলে না তোকে এমন কোনো স্থানে আটকে রেখে দেব যেখান থেকে তুই কখনো বাড়ি ফিরতে পারবি না। কখনো না। বাড়ি তো অনেক দূর। তুই কোথায় আছিস এবং কত সময় সেখানে কেটে গেছে সেটাই বুঝতে পারবি না। চলে যা এখান থেকে। আমরা কারোর কোনো ক্ষতি করতে চাই না। আমরা শুধু এই নির্জন স্থানে মানুষের থেকে দূরে নিজেদের মতন থাকতে চাই। তাই তুই চলে যা এখান থেকে, চলে যা। কিন্তু এটা তো তোমাদের এলাকা নয়, এগুলো মানুষের এলাকা। তাহলে তোমরা অন্য জগৎ থেকে এইখানে এসে বাস করছো কেন? এর পেছনে অনেক বড় কারণ আছে। সে কথা আমি এখন তোদের বলতেই চাই না। তবে মনে রাখিস, মানুষের কোনো ক্ষতি করার জন্য আমরা কিন্তু এখানে আসিনি। আমরা এখানে এসেছি একটা বিশেষ কারণে। আমরা এখানে অনেক বছর ধরে রয়েছি। এখনো কিন্তু অনেক বছর আমাদের থাকতে হবে।
সকালের মৃত্যু হয়ে যাবে, তার চেয়ে বেশি বছর আমাদের এখানে থাকতে হবে রে, একটা বিশেষ কারণে। আমি একটু যে ভয় পাইনি সে কথা বলবো না, তবুও মনের সমস্ত জোর একত্রিত করে বললাম, তোমরা আসলে কারা? তোমরা এই পৃথিবীতে কেন এসেছো? শোন শোন, তোরা যাকে সময় বলিস না, সেই সময় থেকেও আমরা অনেক অনেক দূরে থাকি। আমাদের কাছে সময়, বাস্তব এসব কিছুই চলে না। আমাদের কাছে এমন এক ক্ষমতা আছে, সেই ক্ষমতা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, অনেক কিছু অনেক কিছু। তোমরা যে অনেক শক্তিশালী সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু তোমরা কারা তা না জানা পর্যন্ত যে আমার কৌতূহল মিটবে না। আমরা কারা সে কথা তোমরা এখন বুঝতে পারবে না, তবে পৃথিবীর অন্তিম সময়ে তোমরা বুঝতে পারবে আমরা কারা, আর কেন এত বছর ধরে আমরা পৃথিবীতে এসে এমন কিছু করে চলেছি। তোমাদের এখন খারাপ মনে হলেও পরে তার কারণ তোমরা বুঝতে পারবে। তোমাদের জন্মের চেয়ে বেশি সময় ধরে আমরা এই পৃথিবীতে আছি, তবে তোমাদের এই জগতের সঙ্গে আমাদের জগতের এমনভাবে সংযোগ রয়েছে তো তোমরা বুঝতেই পারবে না। অশরীরীদের একটা জগৎ থাকে, সেই জগতের কথা তোমরা বলছো? না না, অশরীরীদের জগৎ নয়, পৃথিবীর সঙ্গে সমান্তরালে আরো 7খানা জগৎ আছে। সেই জগতের মধ্যে এমন এক জগৎ থেকে আমরা এসেছি, যে জগৎ সবচেয়ে পুরনো, সবচেয়ে পুরনো। তুমি এসব কথা বুঝতে পারবে না, পারবে না। তোমার সময় হয়ে গেছে, তুমি এখন চলে যাও। তবে সাবধান, আর কখনো কিন্তু এখানে এসো না। দ্বিতীয়বার কেউ এখানে ফিরে এলে কিন্তু আর। সে তার কথা শেষ করলো না। সেই লাল বড় বড় দুটো চোখ যেন আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। আমি এবার ভয় পেলাম। আমার গোটা শরীরে নড়ার মতো শক্তি নেই। ঠিক তখনই কি যেন একটা হলো। আমি দেখলাম আমি সেই ঝোপের কাছে বসে রয়েছি। তেঁতুল গাছের তলায় সেই দুই পাগলি দাঁড়িয়ে রয়েছে। আমি ঝোপের মধ্যে থেকে মাথা বার করতেই তাদের মধ্যে একজন আমায় হাত তুলে ডাকলো। আমি ঝোপের কাছ থেকে বেরিয়ে আসতেই গোটা শরীর যেন ভীষণ ক্লান্ত হয়ে গেছে বুঝতে পারলাম। আমি এগিয়ে যেতেই তাদের মধ্যে একজন খিলখিল করে হেসে উঠল। বলেছিলাম না, কিছুই বুঝতে পারবি না, কিছুই পারবি না বুঝতে তুই। এখন চলে যা, চলে যা, চলে যা। অনেক সময় হয়ে গিয়েছে, তোকে তো আবার ওই বাড়িতে ফিরতে হবে। তো তুই যে এখানে এসেছিস, তুই এখানে কি কি দেখেছিস সেটা কিন্তু ওকে বলবি না, বলবি না ওকে, হ্যাঁ একদম বলবি না। আমি অবাক হয়ে গেলাম। তাহলে জগন্নাথকে আমি কি বলে এসেছি সেই কথা ওরা জানে। আর বেশিক্ষণ সেখানে থাকলাম না। তখন প্রায় ভোর হয়ে আসতে শুরু করেছে। শ্মশান থেকে তখন বেরিয়ে পড়লাম। আমি কিছুই বুঝতে পারছিলাম না আসলে কখন যে কি হলো। শ্মশানের প্রায় বাইরে পর্যন্ত এসে পড়েছি। হঠাৎ একটা মোটা লাঠিতে যেন পায়ের কাছে টক্কর খেয়ে ছিটকে গিয়ে পড়লাম মাটিতে। কপালের কাছে ভীষণ লেগেছে। কপালটা ডলতে ডলতে উঠে দাঁড়াতে যাব, দেখি আমি বসে আছি সেই তেঁতুল গাছের তলায়। আর ঘুমের ঘোরে টলতে টলতে তেঁতুল গাছের গায়ে আমার মাথাটা গিয়ে ধাক্কা খেয়েছে। ধড়ফড় করে উঠতে যাব, এমন সময় দেখি সেই পাগলিদের মধ্যে একজন বলছে, হারামজাদা, আমার বসার জায়গায় তুই বসেছিস কেন? ওঠ, ওঠ বলছি, ওঠ, এক্ষুনি ওঠ, নইলে। এই, ওটা তোর বসার জায়গা নয়, ওঠ, ওঠ, ওটা আমাদের বসার জায়গা। উঠে বলছি, এক্ষুনি উঠে পড়। আমি উঠে দাঁড়ালাম। ওদের জায়গা ছেড়ে দিয়ে হাঁটতে হাঁটতে তেঁতুল গাছ থেকে বাইরের দিকে গেলাম।
বেশ খানিকটা এগিয়ে এসেছি, কি মনে হতে পেছনে তাকিয়ে দেখি ওরা দুজনে তেঁতুল গাছের তলায় বসে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। দুজনের মুখেই একটা অদ্ভুত হাসি। সেই হাসির অর্থ ঠিক এমন, আগেই বলেছিলাম কিছু বুঝতে পারবি না, শুধু শুধু এখানে এসেছিস। আমি আর দেরি করলাম না, তখনই সেই স্থান ছেড়ে বাইরে বেরিয়ে এলাম। তার মানে আপনি যেদিন ওই শ্মশানে দিনের বেলা গিয়েছিলেন তখনই ঘুমের মধ্যেই সমস্ত কিছু দেখেছিলেন, আর তারপর আপনি ঘুম ভেঙে সেখান থেকে চলে এলেন। তারানাথের মুখে এইবার যে হাসিটা দেখা গেল সেটা একটা রহস্যময় হাসি। তারানাথ বলল, আমিও সেটাই মনে করেছিলাম ঠিক মাতু পাগলির কাছে যেমন অদ্ভুত কিছু ব্যাপার দেখেছিলাম, এইখানেও তেমনই কোনো ব্যাপার আমি দেখছি। এমনটা ভেবেই ফিরে গিয়েছিলাম জগন্নাথের বাড়িতে, কিন্তু জগন্নাথের বাড়িতে ঢুকতেই দেখি শুধু জগন্নাথ নয়, তার ছেলে, ছেলের বউ, তার নাতি, জগন্নাথের বউ সকলেই আমার জন্যে অপেক্ষা করছে। আমায় বাড়িতে ঢুকতে দেখে জগন্নাথ দৌড়ে এসে বলল, ঠাকুর মশাই, আপনি বলেছিলেন আমার বাড়িতে ফিরে আসবেন, কিন্তু ওইখান থেকে কোথায় চলে গেলেন? আমি কত খুঁজলাম, শ্মশানের কাছে লোক পাঠালাম, আমি নিজেও গিয়ে দেখে এলাম, কিন্তু কোথাও কিছু নেই। রাতের বেলা শ্মশানে লোক যায় না, কিন্তু দিনের বেলায় তো যায়। 1 মাস হয়ে গেল। আপনি কোথায় গিয়েছিলেন ঠাকুর মশাই? হ্যাঁ, কি বলছো? কি 1 মাস হয়ে গেছে? তুমি আমার সাথে মস্করা করছো? আমার কথায় জগন্নাথ কেমন যেন থতমত খেয়ে গেল। তারপর বলল, আপনার সঙ্গে মস্করা করার সাধ্য আমার কোথায়? আপনার মনে নেই আমি বলেছিলাম আমার ছেলের বউ প্রায় মাসখানেকের জন্য তার শ্বশুর বাড়ি গিয়েছে। আপনি আসার 2 দিন আগেই তারা গেছে। মাসখানের পরে দেখুন ওরাও চলে এসেছে। আপনি আমার বাড়িতে এসেছিলেন কার্তিক মাসে, আর এখন অগ্রহায়ণ মাস চলছে। আমি তবুও তার কথা বিশ্বাস করতে চাইনি। জগন্নাথের বাড়িতে ঢোকার আগে একটা ছোট মতো চাষের জমি ছিল। আমি যখন এখানে এসেছিলাম তখন সেখানে সবে ধান পোঁতা হচ্ছে। জগন্নাথ আমায় সেখানে নিয়ে গেল। এগিয়ে গিয়ে দেখি ধানের চারা বেশ খানিকটা বড় হয়েছে। মাসখানেক ধান পোঁতা হলে যেমন হয় ঠিক তেমনটাই। জগন্নাথের গোটা পরিবার মিলে আমায় বোঝাতে লাগলো সত্যি সত্যি আমি মাসখানেক পরে গ্রামে এসেছি। অথচ আমি কিছুতেই তাদের বলতে পারলাম না মাত্র একটা দুপুর আমি সেই শ্মশানে কাটিয়েছি। তবে একটা দুপুর নয়, মাত্র কয়েকটা ঘন্টা। এবার তোমরাই বলো এই ঘটনার আসল ব্যাখ্যা কোথায়? যদি আমি সেখানে একটা গোটা দিনও থাকি তাহলে 1 মাস সময় কেটে গেল কোথা থেকে? তারানাথের প্রশ্নের উত্তর আমাদের কাছে ছিল না। আমরা চুপ করে রইলাম। একটু পরে কিশোরী বলল, 2 পাগলির মধ্যে একজন কিন্তু বলেছিল তারা সময়ের চেয়েও আলাদা। নিশ্চয়ই যেখানে আপনি গিয়েছিলেন সেখানে যাওয়ার জন্যই এতগুলো সময় কেটে গিয়েছিল। আমিও এমন কিছুই ভেবেছিলাম। তবে অনেক উচ্চ স্তরের সাধুতান্ত্রিকের সঙ্গে কথা বলেও এই ব্যাপারে সঠিক কিছুই জানতে পারিনি। তারাও বলেছিল এই পৃথিবীর সঙ্গে যে 7টা জগৎ রয়েছে তার মধ্যে কোনো জগতের থেকে হয়তো তারা এখানে এসেছিল। অথচ একটা কথা ভেবে দেখো, সেই পাগলিদের আশেপাশের গ্রামের অনেকেই বারবার দেখেছে, অথচ
তারা আমাদের পৃথিবীর কেউ নয়। তাই পাগলি দেখে বড় চিন্তায় পড়ি, কে আসল আর কে নকল তা তো বোঝা যায় না। যাগে, তোমরা বেরিয়ে পড়ো, অনেক দেরি হয়ে গেল আজকে, আর আকাশের অবস্থাও বিশেষ ভালো নয়, এবারে বৃষ্টি নামবে। কাল তাহলে আপনি রতন নামের লোকটির বাড়িতে যান, দেখুন গিয়ে সে কি বিপদে পড়েছে। তারপর আমরা না হয় পরের সপ্তাহে সে কথা শুনব। তারানাথ সামান্য হেসে মাথা নাড়তেই আমরা বেরিয়ে এলাম। কিশোরী বাকি পথে কোনো কথা বলল না। ট্রাম ধরার জন্য উঠতে যাব এমন সময় দেখি আমাদের চেয়ে বেশ খানিকটা দূরে পথের একপাশে একটা পাগল বসে আছে। তার পরনে জামা কাপড় তেমন কিছুই নেই, লজ্জা নিবারণের জন্য কিছু একটা জড়িয়ে রেখেছে কোমরে। তবে সে একভাবে তাকিয়ে আছে আমাদের দিকে। তার মুখে একটা অদ্ভুত হাসি, চোখের দৃষ্টি উজ্জ্বল। কিশোরীর দিকে তাকিয়ে দেখি সেও দেখছে। কিশোরী আস্তে আস্তে বলল, আজকের পর থেকে দুনিয়ার সমস্ত পাগল আর পাগলিদের শুধুমাত্র পাগল বলেই ভাবতে পারবো বলে মনে হয় না। তুমি কি বলো? আমি কিছু বললাম না, তবে তার চোখের দৃষ্টিটার দিকে তাকিয়ে রইলাম বেশ কিছুক্ষণ। ট্রাম ছাড়তেই সে একবার অদ্ভুতভাবে হেসে উঠল। কেন তা বুঝতে পারলাম না। অপেক্ষা করতে হবে আবার এক সপ্তাহ। তারানাথ কি জানতে পারে সেটা শোনার জন্য।